প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নিয়ে আলোচনা করব। অনুসরণীর অঙ্কগুলো করার আগে আমরা প্রাথমিক যে আলোচনাটা অর্থাৎ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। সূত্রগুলো ছাড়া অঙ্কগুলো করা একেবারেই অসম্ভব। প্রথমে একটি কথা বলা যায় যে ত্রিকোণমিতির অধ্যায়ে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এখানে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে সমকোণী ত্রিভুজ নিয়েই শুধুমাত্র আলোচনা করা হয়। তো পাশাপাশি আমরা আরও দুটা ত্রিভুজের কথা বলতে পারি, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমরা জানি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটা কোণই 90 ডিগ্রি চাইতে কম, সেই ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটা কোণের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি চাইতে বড়, বা যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ বলতে আমরা বুঝি যে 90 ডিগ্রি চাইতে বড়, তাহলে বলা যায় যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি চাইতে বড় সেই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর এখানে আমরা যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। এখন এই সমকোণী ত্রিভুজের বাহুগুলো, যে আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাহলে এই বাহুগুলোর এক একটা নাম, ভিন্ন ভিন্ন নাম আছে। তো আমরা যদি এখানে ABC বলি, তাহলে এখানে এটা হচ্ছে সমকোণ, বা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো যে তিনটা নাম আছে, তিনটা বাহুর তিনটা নাম, তো এখানে 90 ডিগ্রি যে কোণটা আছে সেই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা, এটা হচ্ছে বিপরীত বাহু। আচ্ছা, প্রথমে আমি একটি বিষয় বলে নিই, সেটা হচ্ছে বিপরীত বাহু কিভাবে চিনব। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এবং এই কোণের বিপরীত বাহু এইটা। এখন আরেকটু বলি, সেটা হচ্ছে যে এখানে যে যদি এই কোণের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এই যে আমি টান দিলাম, এই টানটা দেওয়াতে এই যে দাগটা সেটা এই বাহুর সাথে টাচ করেছে এবং এই বাহুর সাথে টাচ করেছে। তো এই বাহুর সাথে কিন্তু টাচ করেনি, তাহলে যেই বাহুর সাথে টাচ করেনি সেটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। আবার বলা যায় যে যদি এই কোণটা আমরা মার্ক করলাম, দেখা যাচ্ছে যে এই যে কোণটা মার্ক করলাম, তাহলে এই কোণটা, এই যে দাগটা, এটা এই বাহুর সাথে টাচ করেছে এবং এই বাহুর সাথে টাচ করেছে। কোন বাহুর সাথে টাচ করেনি? এই বাহুর সাথে। তাহলে যেই বাহুর সাথে টাচ করেনি সেটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। ঠিক আছে, এই কোণটা এটার সাথে টাচ করেছে, এটার সাথে টাচ করেনি, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা। আবার বলা যায় যে এই কোণটার থেকে দূরে যে বাহুটা, এখানে পাশাপাশি দুটো বাহু আছে, এই বাহু থেকে দূরে যে বাহুটা সেটা হচ্ছে তার বিপরীত বাহু। এখন বলি যে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ। এখন আমরা যদি এই কোণটা মুছে দেই, এখন আমরা দেখব যে বাকি যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর নাম কি। এখানে বলা হচ্ছে যে প্রদত্ত কোণের বিপরীত বাহুটাকে বলা হবে বিপরীত বাহু। যেমন এখানে এই কোণটা মার্ক করা আছে, যে এই কোণটা বিবেচনা করছি, যদি এই কোণটা বিবেচনা করা হয় তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটার নাম হবে বিপরীত বাহু, বিপরীত বাহু। এবং এটার নাম আমরা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লম্ব, এটাকে আমরা বলতে পারি লম্ব। তাহলে বাকি আরেকটি যে বাহু আছে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু, অর্থাৎ যে বাহুটা অতিভুজের সাথে কোণ তৈরি করেছে, যে বাহুটা কোণ তৈরি করেছে, যে কোণটা আমরা বলছি সেই কোণটা কিন্তু এই বাহুর সাথে টাচ করেছে। আর এই বাহুটা তো অতিভুজ, তাহলে এটা হবে সন্নিহিত বাহু। তো এটার আরেকটা নাম বলা যায় যে এটাকে আমরা বলছি বিপরীত বাহু বা লম্ব। আর এটা সন্নিহিত বাহু বা এটাকে বলা হচ্ছে ভূমি। আমরা এই লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা নামই ব্যবহার করব, কারণ এটা হলে একটু বুঝতে সহজ হবে। তো বইয়ে যেহেতু বলা হচ্ছে প্রদত্ত কোণের বিপরীত বাহুকে বিপরীত বাহু বলে, আর কোণ সৃষ্টিকারী বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। অর্থাৎ আমরা বলতে পারি একটা তো গেল অতিভুজ, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর প্রদত্ত কোণ যেটা থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব।
আর বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আর বইয়ে যেভাবে বলা হচ্ছে যে কোণ সৃষ্টিকারী বাহু, অর্থাৎ এই যে কোণটা আছে সেই কোণের সাথে একটা আছে অতিভুজ আর আরেকটা যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। এখন আমি এটা আরেকটু ক্লিয়ার করার জন্য আবার ত্রিভুজ অঙ্কন করলাম। এখন যদি এ বি সি এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা আবার বলি যে এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। এখন আমি এখানে যেমন এই কোণটা নিয়েছিলাম, এখানে এই কোণটা না নিয়ে যদি এই কোণটা নেই, এই কোণটা বিবেচনা করি, এই কোণটা যদি বিবেচনা করি তাহলে লম্ব কোণটা হবে, লম্ব বা বিপরীত বাহু। এটা ভালোভাবে মনে রাখতে হবে যে প্রদত্ত কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এটা হবে কি লম্ব, এটা হচ্ছে লম্ব। আর বাকি যে বাহুটা আছে সেটা হবে ভূমি। অথবা যদি আমরা ওই কথাটা বিবেচনা করি যে যে কোণটা আছে সেই কোণের একটা বাহু হচ্ছে অতিভুজ আর আরেকটা বাহু হবে ভূমি। তাহলে এইভাবে যেটা এইভাবে থাকে, খারাপভাবে যেটা থাকে সেটাই, খারাপভাবে থাকলেই যে লম্ব হবে সেইটা একেবারে ভুল। যে কোণটা দেওয়া থাকবে, যে কোণ বলা থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তো এখানে তোমাদের এখানে উদাহরণ একে অনেকগুলা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে কিছু ছবি দেওয়া আছে যে এইভাবে একটা চিত্র দেওয়া আছে এবং বলা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা দেওয়া আছে 8, এটা 17 এবং এটা দেওয়া আছে 15। আর কোণের কথা বলছে এই কোণটা দিচ্ছে থিটা। তাহলে এই কোণগুলোকে এখানে দেখো যে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা, এগুলো দ্বারা কোণ প্রকাশ করে। কোণগুলোতে নাম দেওয়া হয়, এই যে কোণ, এই কোণ, এগুলোকে এই যে আলফা, বিটা, গামা এগুলো দ্বারা চিহ্নিত করা। যেমন এই কোণটার নাম দেওয়া হয়েছে থিটা। তাহলে এখানে লম্ব, ভূমি, অতিভুজ কোণটা সেটা আমাদেরকে চিনতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি যে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি বিপরীত বাহু এটা, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 17, অতিভুজ হচ্ছে 17। আচ্ছা, এবার আমরা লম্ব দেখব, লম্ব কোণটা। তাহলে প্রদত্ত কোণ এটা, প্রদত্ত কোণের বিপরীত বাহু এটা। তাহলে এটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা? যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ থেকে দূরে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব হবে কত? লম্ব হচ্ছে 8, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি সমান হচ্ছে 15। তো এইভাবে এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটা ক্লিয়ার হবে। তো মেন কথা হচ্ছে যে একটা একেবারে সহজ, সেটা হচ্ছে যে কোণটা 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজের সংজ্ঞাটাই তাই যে একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। যেমন এই ত্রিভুজের 90 ডিগ্রি কোণ এইটা, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আবার এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আবার আরেকটি চিত্র দেওয়া আছে এইভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি, এইভাবে চিহ্ন দেওয়া, এই যে চতুর্ভুজের মতো এই চিহ্নটা যেখানে থাকবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে যাব যে অতিভুজ কোনটা হবে? অতিভুজ সমান হচ্ছে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা, একদম দূরে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হবে 25। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এখানেও কোণ দেওয়া আছে, এখানেও কোণ দেওয়া আছে। তাহলে দুইটা কোণ দেওয়া থাকলে আমরা কোনটা বিবেচনা করছি সেটা চিন্তা করতে হবে। যদি আলফা কোণ নেই, তো এখানে যদি আলফা কোণটা বিবেচনা করা হয়, এটা হচ্ছে আলফা, তাহলে লিখি যদি আলফা কোণ বিবেচনা করা হয়, মানে যদি এই কোণটা ধরা হয় তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। মানে দেখতে হবে যে এই কোণের সাথে এই বাহুটা টাচ করে আছে, এই বাহুটা টাচ করে আছে, তাহলে এই বাহুটার কোণ টাচ নাই, তাহলে এটা হবে লম্ব। যদি আলফা কোণ বিবেচনা করা হয় তাহলে লম্ব হবে, লম্ব সমান 24। আর অতিভুজ তো এটা দুইটার ক্ষেত্রেই যেই কোণই হোক অতিভুজ এটাই হবে। যদি লম্ব আলফা কোণের ক্ষেত্রে যদি লম্ব এটা হয় তাহলে ভূমি হবে এটা, ভূমি, বাকিটা হচ্ছে ভূমি সমান 7। আচ্ছা, এখন
আচ্ছা, এখন যদি বিটা কোণ বিবেচনা করা হয়, যদি বিটা কোণ বিবেচনা করা হয় তাহলে লম্ব কোণটা হবে, আচ্ছা বিটা কোণ, তাহলে এই কোণটা, তাহলে এই কোণের সাথে এই বাহু আর এই বাহু টাচ করে আছে, তাহলে এই বাহুর সাথে কোনো সম্পর্ক নাই, টাচ করে নাই, তাহলে এটা হচ্ছে এই বিটা কোণের বিপরীত বাহু, অর্থাৎ এটাই লম্ব। লম্ব হবে 7, আর বাকি যেটা থাকবে, বাকি কোণটা আছে এটাতে হচ্ছে অতিভুজ, বাকি আছে 24, তাহলে সেটা হবে ভূমি। ভূমি সমান 24। তাহলে আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে যে অতিভুজটা একেবারে সহজ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যেই কোণটা দেওয়া থাকবে, সাধারণত একটা ত্রিভুজে একটা কোণই দেওয়া থাকবে, যেই কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটা, যদি এই কোণটা দেওয়া থাকবে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা লম্ব হবে, আর এটা তো 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর বাকিটা হচ্ছে ভূমি। তাহলে আশা করা যায় এই আলোচনাটা বুঝতে পেরেছো। এরপরে এখন আমরা আরেক যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটা দিলাম এ, এটা বি, এটা সি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এইটা আমরা নিলাম থিটা, তাহলে আমরা কি পাবো, এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, লম্ব কোণটা হবে এটা কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর বাকি যেটা সেটা হচ্ছে ভূমি। তাহলে এখন এই কিছু অনুপাত আছে, যেটা ত্রিকোণমিতিক অনুপাত বলা হচ্ছে, 6টা অনুপাত আছে, সেগুলোকে বলা হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, আর একটা হচ্ছে কট। আমি আবার বলছি, সাইন, কস, ট্যান, কট এবং সেক, কোসেক। তাহলে এই অনুপাতগুলোকে এখানে যে 3টা নাম আছে, লম্ব, ভূমি, অতিভুজ, এগুলোকে হতে পারে লম্ব বাই ভূমি, বা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এইরকম কয়টা, 6টা। তাহলে এই অনুপাতগুলোকে, এগুলো কিন্তু অনুপাত বলে, আমরা জানি যে 5/6 এর একটা অনুপাত, কারণ এটাকে 5:6 লেখা যায়, তো এরকম ভাগ আকারে লেখা গেলে সেটাকে বলে অনুপাত। তাহলে এখানে 6টা অনুপাত পাবো। তো আমাদেরকে জানতে হবে যে সাইন সমান কোনটা বাই কোনটা, কস সমান কোনটা ভাগ কোনটা, এটা জানতে হবে। তো আমরা এখানে লিখব যে সাইন, এখানে যে কোণটা থাকবে সেই কোণটা নিতে হবে সাইন থিটা, এটাকে বলা হচ্ছে সাইন থিটা, সেটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই যে অনুপাত, এই যে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে, বা লম্ব ভাগ অতিভুজ, এই যে অনুপাতটা, এটাকে বলে সাইন থিটা। আর থিটা কি বোঝাচ্ছে, এই সাইন থিটা মানে কি বোঝাচ্ছে, যে থিটা কোণের সাইন অনুপাত। এখানে তো থিটা কোণ আছে, এই কোণটাই থিটা কোণের সাইন অনুপাত। তাহলে আমরা এরপরে আছে কস থিটা, তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, এটাকে বলা হয় কস থিটা। এরপরে হচ্ছে ট্যান থিটা, থিটা কোণের ট্যান, আসলে এটা আমি পরে বলবো, ট্যান হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এটা সম্পূর্ণ ট্যানজেন্ট, সেটাকে থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত, এটাকে প্রকাশ করা হয় লম্ব ভাগ ভূমি। আচ্ছা, এখন এই 3টা আমরা পেলাম, এই 3টা পেলে আর বাকি 3টা আমরা সহজেই পেয়ে যাব। সেটা হচ্ছে বাকিগুলা কি আছে, বাকি আছে হচ্ছে যেমন আছে কট থিটা আছে, এরপরে আছে কোসেক, আচ্ছা সেক আগে লিখি, সেক থিটা, এরপরে আছে কোসেক থিটা। আচ্ছা, এটা বলার আগে এই 3টা এমনিতেই পারা যাবে, কারণ এই 3টারই কারো না কারো উল্টা, মানে কে কারো উল্টা এটা জানতে হবে। তো সে কারণে কোনটার সাথে কোনটার সম্পর্ক, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমি এখানে বলছি যে সাইনের সাথে, যে সাইন আছে সেই সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেকের, সাইনের সাথে কোসেকের সম্পর্ক। এরপর কসের সাথে সম্পর্ক হচ্ছে
সেক এবং ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কট। আচ্ছা, তাহলে আমরা এখানে সাইন কস ট্যান পেয়েছি। এই যে সাইন কস ট্যান, আমরা কিন্তু সাইন কস ট্যান পেয়েছি। তাহলে সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। এখানে ব্যাপারটা হচ্ছে যে সাইন যেটা হয়েছে, সাইন সমান কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের সাথে সম্পর্ক কার? কোসেকের। তাহলে কোসেক হবে এই সাইনের উল্টা। উল্টা মানে এটাকে উল্টিয়ে দিলেই আমরা কোসেক পেয়ে যাব। তাহলে আমরা এই যে কোসেকের জায়গায় লিখি কোসেকের সাথে সাইনের সম্পর্ক। তাহলে সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অনেক সহজ, এটা পারলে এটা পারা যাচ্ছে। আচ্ছা, এখন দেখি যে আমরা সেক চাচ্ছি, যে সেক সমান কি? তাহলে সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে কসের সম্পর্ক। তো কস তো আমরা জানি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি হবে? কসের উল্টা। তাহলে সেক হবে অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা, সর্বশেষ কট বাকি আছে। কটের সাথে কার সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তাহলে ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে কট সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা 6টা অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে 3টা মনে রাখলেই হচ্ছে। এই 3টা মনে রাখলে বাকি 3টা পাবো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে বাকি 3টা পেয়ে যাবো কীভাবে? জানতে হবে সাইন থিটার সাথে কার সম্পর্ক? সাইন থিটার সাথে কোসেকের সম্পর্ক। তাহলে সাইন সমান যেটা, কোসেক এটারই উল্টা হবে। আবার এরপরে হচ্ছে কস যেটা, কসের সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক। তাহলে কস যেটা আমরা পেয়েছি সেটার উল্টা হবে সেক, আর ট্যান যেটা পেয়েছি ট্যানের উল্টা হবে কট। আচ্ছা, এখন আর একটা বিষয় বলবো যে এইটা মনে রাখারও একটা ছন্দ আকারে 3টা লাইন আছে। সেই লাইনগুলো জানলে এই 3টা মনে রাখা যাবে। তাহলে এই 3টা মনে রাখতে পারলে বাকি 3টা পারা যাবে, যদি কার সাথে কার সম্পর্ক এটা আমরা যদি মনে রাখতে পারি। এখন এই তিনটা মনে রাখার একটা ছন্দ আছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে সাগরে লবণ অতি, এরপর কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এই 3টা লাইন যদি মনে রাখা যায় তাহলে এই 3টা পারা যাবে। কি বলছি? সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। কথাগুলোর একটু মানে আছে। সাগরে লবণ অতি মানে সাগরে লবণ অনেক, কবরে ভূত অতি মানে কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত মানে। আশা করা যেটা মনে রাখা যাবে, এটা মনে রাখতে পারলে এগুলো পারা যাবে। তাহলে প্রথমটার জন্যে বলছি সাগরে মনে রাখবো যে সাইন থিটা। তাহলে সাগরে লবণে মনে রাখবো লম্ব, অতিতে অতিভুজ। মানে এখানে সিরিয়ালটা ওইভাবে যে প্রথমটা যেটা সেটা সমান, এর পরের যেটা সেটা উপরে, এর পরেরটা হচ্ছে নিচে। তাহলে এখানে কি হবে? কবরে ভূত অতি। তাহলে কবরে মানে আমরা মনে করবো কস থিটা সমান, তারপরে ভূত মানে ভূমি মনে করবো, জাস্ট মনে রাখার জন্যে ভূত অতি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, অতিভুজ। এরপরে কি? টেরা লম্বা ভূত। তাহলে টেরাতে আমরা মনে করবো ট্যান থিটা। তাহলে আবার লম্বাতে আমরা মনে রাখবো, এখানে আবার লম্বাতে লম্ব মনে রাখবো, লম্ব এবং ভূতে হচ্ছে ভূমি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যদি এটা মনে রাখি সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কস থিটা সমান কি, তাহলে কস থিটা বললেই আমরা কবরে ভূত অতি, তাহলে কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এভাবে বের করে নিব। আচ্ছা, এখন এই 3টা জানা থাকলে আমি বলছি যে বাকি 3টাও পারা যাবে। কারণ কি? এই যে কার সাথে কার সম্পর্ক এটা মনে রাখলে সেটা তার উল্টা করে দিলেই হবে। যেমন আমরা এখানে সাইন কস ট্যান পেয়েছি, এখন আমাদের কোসেক দরকার। তাহলে কোসেক সাথে কার সম্পর্ক? সাইনের। তাহলে কোসেক সমান হবে হচ্ছে সাইনের সম্পর্ক। তাহলে সাইন সমান যেটা সেটা উল্টা করলেই কোসেক হয়ে যাবে। কোসেক সমান কী হবে? অতিভুজ বাই লম্ব।
আবার মনে করো যে সেক সমান কী হবে, সেক কসের উল্টা, তাহলে কস কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক সমান হবে অতিভুজ বাই ভূমি। আবার কট সমান আমরা জানতে চাই, তাহলে কট হচ্ছে ট্যানের উল্টা, কটের সাথে ট্যানের সম্পর্ক, তাহলে ট্যান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ কট হবে ভূমি বাই লম্ব। তাহলে আশা করা যায় যে আমরা এই অনুপাতটা পারবো। এখন আমরা কিছু সূত্র লিখব, যে সূত্রগুলো এইটার সাথে এইটা মনে রাখলেই সেই সূত্র 6টা সূত্র, সেই সূত্রগুলো সহজেই পারা যাবে। সেটা হচ্ছে এগুলো এক একটা সূত্র আমরা এখানে লিখি, নাম্বার দিয়ে লিখি। 1 নাম্বার, তাহলে সাইন থিটা সমান, দেখো যে সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের সম্পর্ক, তাহলে 1/কোসেক থিটা। আচ্ছা, এটা যদি হয় সাইন থিটা সমান যদি 1/কোসেক হয়, তাহলে কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। মানে খুবই সহজ, এই কার সাথে কার সম্পর্কটা মনে রাখতে হবে। যদি জিজ্ঞেস করা হয় সাইন থিটা সমান কি, তাহলে মনে করবো সাইনের সাথে কোসেকের সম্পর্ক, তাহলে সাইন থিটা সমান 1/কোসেক। আবার যদি জিজ্ঞেস করে কোসেক সমান কি, তাহলে কোসেকের সাথে সাইনের সম্পর্ক, তাহলে কোসেক সমান 1/সাইন। তাহলে একটা এই সম্পর্কটা মনে রাখলে 2টা সূত্র পাওয়া যাচ্ছে। একইভাবে তোমরা এগুলো লিখতে পারবে, যে 3 নম্বরে তাহলে দেখা যাচ্ছে কস সমান কি, তাহলে কস সমান কসের সাথে কার সম্পর্ক, সেকের সম্পর্ক, তাহলে 1/সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি হবে, সেক থিটা সমান 1/কস থিটা। অনেক সহজ। এরপর আছে ট্যান সমান, এরপরের যে সম্পর্কটা আছে ট্যানের সাথে কটের, তাহলে আমরা পাবো ট্যান থিটা সমান পাবো আমরা 1/কট থিটা। তাহলে কি হবে, কট থিটা সমান কি হবে, কট থিটা সমান 1/ট্যান থিটা। খুবই সহজ, শুধুমাত্র আমরা মনে রাখবো এইটা সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। যদি জিজ্ঞেস করা হয় সাইন সমান কি, তাহলে সাইনের সাথে কোসেক সম্পর্ক 1/কোসেক, আবার কোসেক সমান কি 1/সাইন, সেক সমান কি সেকের সাথে কসের সম্পর্ক, তাহলে সেক সমান 1/কস, আর কস সমান জিজ্ঞেস করলে 1/সেক। আর যেটা সমান জিজ্ঞেস করা হবে তার সাথে যার সম্পর্ক সেটা 1/, হবে 1 এর নিচে 1 ভাগ, সেটা ট্যান সমান কি 1/কট। তাহলে আমরা এখান থেকে এই 6টা সূত্র শিখতে পারলাম। এখানে আরও 2টা সূত্র আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান আর কট সমান, আমরা 2টা একটু বিশেষ। তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট সমান কি হবে, এটা তো বলতে পারার কথা। কট থিটা সমান, আমরা জানি যে ট্যান যা হয় কট ট্যানেরই উল্টা হবে, কারণ এই যে ট্যানের সাথে কটের সম্পর্ক, তাহলে ট্যান যেটা হবে কট কি হবে, ট্যান যেটা তারই উল্টা, তাহলে কট থিটা সমান হবে, ওটা উল্টা করলে কি কস যাবে উপরে, সাইন যাবে নিচে, তাহলে কস থিটা বাই সাইন থিটা। এই তাহলে এই 2টা সূত্র মনে রাখতে হবে, ট্যান থিটা সমান সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে এইগুলোই সূত্র এখানে আমাদের বইয়ে। আর কিছু সূত্র, 3টা সূত্র আছে, সেই সূত্রগুলো আমি লিখছি। আচ্ছা, সেই সূত্রগুলো হচ্ছে আমি এখানে লিখছি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, এখান থেকে আমরা আরও 2টা সূত্র লিখতে পারি। সেটা হচ্ছে যে যদি আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান লিখতে চাই, সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, এই কস স্কোয়ার থিটাকে আমরা ডান পাশে পার করে দেবো, তাহলে এই পাশে আছে 1 আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি আমরা এখান থেকে কস স্কোয়ার থিটা সমান লিখতে চাই, কস স্কোয়ার থিটা সমান লিখতে চাই, তাহলে কস স্কোয়ার থিটা থেকে গেল, সাইন স্কোয়ার থিটাকে ডান পাশে পার করে দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা সূত্র থেকে আমরা 3টা পেলাম। এইভাবে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা আরেকটা সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা আবার লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা সমান কি, এটাকে যদি পার করে দেই, মাইনাস ট্যান স্কোয়ারকে পার করে দিলে এখানে প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার যদি আমরা ট্যান স্কোয়ার থিটা সমান লিখতে চাই, ট্যান স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি,
তাহলে এই মাইনাস টেন স্কোয়ারকে যদি ডান পাশে পার করে দিই তাহলে প্লাস টেন স্কোয়ার হয়ে যাবে, আর এই ওয়ানকে যদি বামে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হবে। অর্থাৎ টেন স্কোয়ার থিটা সমান লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তোমরা একটু চিন্তা করে দেখো যে যদি আমরা একবারেই করে দেই যে মাইনাস টেন স্কোয়ারকে ডান পাশে নিলাম, তাহলে ওই পাশে শুধু টেন স্কোয়ার থাকলো, আর ওয়ানটাকে যদি বামে নিয়ে চলে আসি তাহলে কিন্তু আমরা টেন স্কোয়ারটা ডান পাশে পাওয়া যাচ্ছে, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাম পাশে পাওয়া যাচ্ছে। তো আমরা আবার কী করেছি, বাম পাশেরটাকে আবার ডান পাশে নিয়েছি আর ডান পাশেরটাকে বাম পাশে নিয়েছি। আচ্ছা চিন্তা করে দেখো যে টেন স্কোয়ার থিটা সমান এটাই আসে, টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই যে আমরা এটা পেয়ে গেলাম। আর একটা মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। এখান থেকে আমরা আরো দুইটা সূত্র পাই, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান এই মাইনাস কট স্কোয়ার উপরে চলে গেলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। আবার যদি আমরা একইভাবে আগেরটার মতো কট স্কোয়ার থিটা লিখতে চাই তাহলে ওয়ানকে পাশে নিয়ে চলে আসি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই যে এখানে মাইনাস কট স্কোয়ারকে ডান পাশে নিলাম আর ওয়ানকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এই যে মূল সূত্র হচ্ছে এটা মূল সূত্র, এখান থেকে বাকি দুটো সহজে পারা যায়। আর এটা হচ্ছে মূল সূত্র, আর এইটা হচ্ছে মূল সূত্র। এই তিনটা জানলে, এখানে এটা জানলে এই দুইটা পারা যায়, আবার এটা জানলে এই দুইটা পারা যাবে, এটা জানলে এই দুইটা পারা যাবে। তাহলে এখানে মূলত এই অনুপাতগুলো জানা লাগবে, মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এগুলো জানা লাগবে। এখানে সেক্ষেত্রে আবার এই তিনটা মনে রাখলেই বাকি তিনটা পারা যাচ্ছে। যে এখানে সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি। এই তিনটা মনে রাখার জন্য আমি আবার এটা দিলাম যে সাগরের লবণ অতি, অর্থাৎ সাইন সমান লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। এখানে কবরে ভূত অতি, কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে এটা এবার মনে রাখতে হবে, টেরা লম্বা ভূত, টেরা মানে মনে করবো ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে এইভাবে এই তিনটা মনে থাকলে বাকি তিনটা পারা যাবে। কিসের উপর ভিত্তি করে? এই যে কার সাথে কার সম্পর্ক, এটা খুবই জরুরি। এইটা পারলে এই জায়গাটাও পারা যায়, আবার এই জায়গাটাও পারা যায়। এই যে এতগুলো সূত্র, মানে এখানে এই যে এই 6টা এবং এই 2টা, হ্যাঁ এই 8টা সূত্র মূলত এই জায়গাতে একটু কাজে লাগে যে এটা উল্টা, কিন্তু এই 6টা সহজে পারা যায়। এই 3টা জানলে এই 6টা সহজে পারা যায়। কার সাথে কার সম্পর্ক? সাইনের সাথে কোসেক, কসের সাথে সেক, ট্যানের সাথে কট। তাহলে সাইনের সাথে কোসেক, সাইন সমান 1/কোসেক, তাহলে কোসেক সমান 1/সাইন। এটা তো আড়াআড়ি গুণ করলেও হয়ে যায়, যদি কোসেক এখানে আসবে সাইন এখানে আসবে। তো কস থিটা সমান 1/সেক থিটা, সেক থিটা সমান 1/কস থিটা, ওইটারই উল্টা। আবার ট্যান থিটা, ট্যানের সাথে কটের সম্পর্ক, তাহলে ট্যান সমান 1/কট, কট সমান 1/ট্যান। আর এটা মনে রাখবো ট্যান থিটা সমান sin/কস, কট সমান cos/sin। আর এই তিনটা সূত্র মনে রাখতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে বিভিন্ন অঙ্কে এগুলো দরকার হবে। সাইন স্কয়ার থিটা সমান 1 - কস স্কয়ার থিটা, আবার কস স্কয়ার থিটা সমান 1 - সাইন স্কয়ার থিটা। অর্থাৎ যদি সাইন স্কয়ার থিটা বলি তাহলে 1 - কস স্কয়ার, আর যদি কস স্কয়ার বলি তাহলে 1 - সাইন স্কয়ার এখানে। আর এটা মনে রাখতে হবে সেক স্কয়ার থিটা মাইনাস, এটা আবার প্লাস ছিল, এখানে মাইনাস, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকে তো আমরা এদিক ওদিক পার করতে পারি। সেক স্কয়ার থিটা সমান দরকার হলে মাইনাস ট্যান স্কয়ারকে ডান পাশে পার করতে হবে। আবার ট্যান স্কয়ার দরকার হলে তার ট্যান স্কয়ারকে ওই পাশে নিয়ে গেলে ভালো হয়, কারণ যেহেতু ট্যানের আগে মাইনাস আছে, এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল, আর এই 1কে পাশে নিয়ে চলে আসতে হবে। তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। এই একইভাবে এখানে। তাহলে আশা করা যায় যে এখানে আর তেমন সূত্র নাই। এগুলো তোমরা ভালো মতো, এই সূত্রগুলো ভালো মতো আয়ত্ত যদি করা যায়, করতে পারো, তাহলে এই 9.1-এর যে অঙ্কগুলো সেগুলো সহজে করে ফেলা যাবে এবং 9.2-তেও কাজে লাগবে। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমরা অনুসরণের যে অঙ্কগুলো সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।